প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে, ঘনিয়ে আসছে, ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে। এর পেছনে নানান ধরনের কারণ আছে। সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা ক্রমান্বয়ে যে ভয়ঙ্কর হয়ে উঠছে, সেটি তো অবশ্যই অন্যতম একটি কারণ। পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য, বিবৃতি, কর্মকাণ্ড, সব কিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে। এবং অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে বিদেশি শক্তির হস্তক্ষেপেরও প্রয়োজন হয়ে উঠেছে পক্ষান্তরে। আমরা এই কথা বলতেই পারি। কেন বলছি এই কথা? শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে। তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানান ধরনের আলোচনা চলছে এবং আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে এই নির্বাচনে, এবং তাদের মতামতের একটি গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী। যেখানে তারা অবজারভার টিম বা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়, তাদের মতামতের উপরে যুক্তরাজ্য তারা অনেকখানি গুরুত্ব দিয়ে থাকে। তো তেমনই একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক ছিল এনসিপির। তো এনসিপি কি জানিয়েছে তাদেরকে? এটি নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি নিজেই বলছেন সাংবাদিকের কাছে যে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন চায় নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করতে পারে। এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে। নাহিদ ইসলামরাও সেটি বিশ্বাস করে। কিন্তু তিনি কি বলছেন? দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস ও ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই, এনসিপিরও নেই। এটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে। এই কথাগুলো এনসিপি এবং জামাত গত কয়েকদিন ধরে অনবরত বলে আসছে, সব জায়গাতে, সব ধরনের সমাবেশে কিংবা প্রেস ব্রিফিংয়ে। এখন বিষয়টা হচ্ছে যে কেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধির কাছে এমন অভিযোগ নাহিদ ইসলাম করলেন? এর নানান ধরনের কারণ আছে, নানান ধরনের বিষয় আমাদের সামনে উপস্থিত হতে পারে। এক নম্বর হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে, এই যে জুলাই যোদ্ধারা কিংবা তাদের সমন্বয়ে যে গঠিত রাজনৈতিক দল বা কিংস পার্টি এনসিপি, তারা তো নতুন বন্দোবস্তের কথা একেবারে ঢাকঢোল পিটিয়ে বলে আসছে। নতুন বন্দোবস্ত যে কতটা কায়েম হয়েছে দেশে গত 17 মাসে, তা তো আমরা ঢের ভালো জানি। এখন নতুন বন্দোবস্তের মধ্যে পড়ে যে আমরা বিদেশি শক্তির হস্তক্ষেপ চাইবো না কোনো কিছুতে, ইভেন নির্বাচন ইস্যুতে। আমরা দেখেছি এর আগে প্রতিটি সরকারের সময়, সেটি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, রাজনৈতিক যে কোনো সংকটে আমরা বিদেশি শক্তির দ্বারস্থ হই, তারা এসে এখানে নাক গলায়। তো সেটি আবার আমাদের সামনে উপস্থিত হলো নতুন বন্দোবস্তের নামে। এনসিপি সেটি আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করলো যে কতটা নতুন বন্দোবস্ত হচ্ছে এই দেশে। ন্যাক্কারজনক একটি ঘটনা। দ্বিতীয়ত হচ্ছে যে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগটি করলো, বিদেশিদের কাছে কেন তারা এই ধরনের অভিযোগ এখন করছে? যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানান ধরনের সহযোগিতা দেয়, আর্থিক সহযোগিতা থেকে নানান ধরনের কারিগরি সহযোগিতা নানান পর্যায়ে তারা দিয়ে থাকে, এবং তারা একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে থাকে, এবারও পাঠাবে। এই নির্বাচন নিয়ে যাতে তারা প্রশ্ন উত্থাপন করে। এবং আমার কি মনে হয় জানেন, এটি টম অ্যান্ড জেরির খেলা চলছে।
ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার নামে অস্বাভাবিক নিরাপত্তা দিচ্ছে, এটা সত্য কথা। তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে, তার নিরাপত্তা, বিশেষ নিরাপত্তাও দরকার, কিন্তু ভিভিআইপি প্রোটোকল যখন দেওয়া হবে তখন সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ, এবং এটি দিয়ে দেখাতে চাইছে যে আমরা তোমাদের সাথে আছি। কিন্তু এদিক থেকে এনসিপি এবং জামাতকেই আখেরে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে অনেকের মনে হয়, এমনকি নির্বাচনের ফলাফলেও সেটি প্রভাবিত হতে পারে। একটু হিসেব মিলিয়ে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে সরকার, তার ভর কেন্দ্রগুলোর মধ্যে তো 1 নম্বরে এনসিপি, দ্বিতীয়ত জামাত, তৃতীয়ত বিএনপি। তো এনসিপির ছাত্র নেতারাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন, একথা তিনি নিজেই বলেন। আমাদের মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি এবং জামাতের কোনো অভিমত বা মতামতের বাইরে যাবে? এমনটি মনে করার কোনো কারণ নেই। তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাটা একটু চোখে লাগার মতন আমি নিজেই বলেছি, কিন্তু এটিতে সমাধান করা যেত সরকারের সাথে হার্ড লাইনে কথাবার্তা বলে কিংবা নির্বাচন কমিশনের সাথে বলে, এটি করা যেত। সেটি বিদেশি শক্তির প্রতিনিধিদের কাছে কেন বলতে হবে, কেন অভিযোগ জানাতে হবে? এবং এই সবই নির্বাচনকে প্রতিহত করার বা নির্বাচন যাতে না হয় তারই ষড়যন্ত্রের একটি অংশ। তারেক রহমানের বিষয়ে আরেকটি কথা বলেছেন নাহিদ ইসলাম, গণমাধ্যমের বিষয়ে, যে গণমাধ্যম আবার বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে। কেন ঝুঁকে পড়ছে তার তো বিভিন্ন কারণ আছে। জোরে গণমাধ্যমের ভূমিকা নিঃসন্দেহে ন্যাক্কারজনক, বিতর্কিত। আওয়ামী লীগ আমলে যা ছিল এখন জাস্ট তার রিভার্স। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এখন বিশেষ বিশেষ শক্তির পক্ষে তারা জয়গান গাইছে, হাতে গোনা 2-1টি গণমাধ্যম ছাড়া। তো বিদেশি শক্তির হস্তক্ষেপের দ্বারস্থ তারা হচ্ছে, তারা সব ধরনের কম্পোনেন্ট ব্যবহার করছে নির্বাচন যাতে না হয় তার জন্য। এর ব্যাখ্যা আমি অনেক আগে থেকেই দিয়ে আসছি, অনেক আগে থেকে আপনাদের বলে আসছি, জানিয়ে আসছি যে নির্বাচন এই সরকার আমলে হবে না অথবা হতে দেওয়া হবে না। কেন? জামাত এবং এনসিপি যে ক্ষমতা ভোগ করছে এটি তো তারা সহজে হাতছাড়া করতে চাইবে না। জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক এটি তো কোনোভাবে বিএনপির সমকক্ষতায় উঠবে না, খুব স্বাভাবিক। তো এটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, খুব স্বাভাবিক বিএনপি ভালো আসনে জয়লাভ করবে। এবং এই যে কোনোভাবেই ক্ষমতা হাতছাড়া করতে চাইছে না, তার আরও একটু উদাহরণ এর আগে আমি আপনাদের দিয়ে রেখেছি বা আপনারা সবাই জানেন। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তারেক রহমানের সাথে দেখা করে বললেন যে আগামী 5 বছর যেন সবাই মিলেমিশে সরকার পরিচালনা করতে পারে দেশের স্বার্থে, এই জন্য একটা জাতীয় সরকার গঠন করতে হবে। তারা কথা আদায় করে নেওয়ার চেষ্টা করছে যে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারের অংশীদার জামাত হতে চাই, এবং নিশ্চয়ই 2-1 জন মন্ত্রিত্বের ভাগ নিয়ে তারা জামাত সেই সরকারে যাবে না। যদি জাতীয় সরকার হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে হিস্সাটি বুঝে নিতে চাইবে। তো কী মনে হয় তারেক রহমান কী বলেছেন? রাজি হয়েছেন? নিশ্চয়ই না। হয়তো তিনি বলেছেন আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমরা তো চাই সবাই মিলেমিশে সরকার পরিচালনা করি দেশের স্বার্থে, এই ধরনের কথা তো বলেছেন। কিন্তু সম্ভবত ডক্টর শফিকুর রহমান তাতে আশ্বস্ত হতে পারেননি বিধায় এখন সব ধরনের উইং খোলা রেখে সব ধরনের কম্পোনেন্ট দিয়ে তারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছে কীভাবে নির্বাচন প্রতিহত করা যায়। যেমন ধরুন যে আমি অনেক আগে থেকেই বলে আসছি, আবারও বলি, যে একটা পর্যায়ে গিয়ে জামাত এনসিপি এরাই নির্বাচন করতে দেবে না। ধারাবাহিকতাগুলো দেখুন। প্রথমে বললো স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তুমুল আওয়াজ তুলল। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন, সেটিতে পারলো না। তারপর বলা হলো যে সংস্কার প্রস্তাবের আইনগত ভিত্তি দিতে হবে, জোর গলা উচ্চারণ করতে লাগলো। সরকারের উপদেষ্টারা ঝাঁপ দিয়ে পড়লেন কীভাবে আইনগত ভিত্তি দেওয়া যায়, তার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হলো। বিএনপির আপত্তির মুখে পারল না। এরপরে কি হলো? বলা হলো যে আগে গণভোট করতে হবে জাতীয় নির্বাচনের আগে।
সেটিও পারল না। সরকার সেটি চাইছিল যে জাতীয় ঐকমত্য কমিশন বা ডক্টর আলী রিয়াজের মতো মানুষরা তারা সব ধরনের চেষ্টা করছিলেন কীভাবে গণভোট আগে করা যায়, হাস্যকর সব ব্যবস্থা, জামাত এনসিপির পক্ষে সব এগুলো খেলা। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে টিম আছে সেই টিম দিয়ে এগুলো খেলানো। এখন এসে বিদেশি শক্তির কাছে অভিযোগ জানানো হচ্ছে যাতে তারা এই নির্বাচনকে বিতর্কিত করে, প্রশ্নের মুখে নির্বাচনী পর্যবেক্ষক দল না আসে এমন একটি ঘোষণা তারা দেয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নামে। তারা এই প্রশ্নগুলো উত্থাপন করতে পারে এবং লিখে রাখুন, যদি লেভেল প্লেইং ফিল্ড হয়ও, মানে লেভেল প্লেইং ফিল্ড তো আছে, কিন্তু তারেক রহমানকে ব্যক্তিগত জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটা একটু বেশি দেওয়া হচ্ছে। এই তো ধরুন একটা সহনীয় মাত্রায় কমিয়ে আনা হলো। তারেক রহমানের নিরাপত্তা তো দরকারই, অবশ্যই দরকার, এটি সবাই জানে আমরা যে তার জীবন হুমকির মুখে, ঝুঁকির মুখে। আর যতই আমরা বলি যে আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান না, এগুলো পুস্তকের কথা, এগুলো স্রেফ বাণী। নইলে তারেক রহমান যেমন একদিনে ভোটার হলেন, এটা কি সম্ভব ছিল? অন্য কারোর কেউ মৃত্যু শয্যাশায়ী মনে করুন, তিনি নির্বাচন কমিশনে যেতে পারছেন না বা তার একদিনের মধ্যে ভোটার হতে হবে, এটা কি সম্ভব? কারোর জন্য সম্ভব না। যাই হোক, আইন সবার জন্য সম্ভব না। তারেক রহমান একদিনে ভোটার হয়েছেন, সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা যদি একটা সহনীয় মাত্রায় নামিয়ে আনা হয়, তারপরেও দেখা যাবে এরা নতুন নতুন অজুহাত তুলছে নির্বাচনকে বিতর্কিত করতে, নির্বাচন প্রতিহতর জন্য। 10 জানুয়ারি এই দিন 1972 সালে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন। 1972 সালের 8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি প্রথমে লন্ডন গিয়েছিলেন, পরে লন্ডন থেকে দিল্লি হয়ে তিনি এই দিন ঢাকায় ফেরেন। আজকে শ্রদ্ধার সাথে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির জাতির পিতা, আমাদের স্বাধীনতার স্থপতি, তাকে স্মরণ করছি। আমি আজকে অনেকক্ষণ অপেক্ষা করেছি আপনাদের কিছু খবর দেব, এখনো সেই খবরগুলো পাইনি, কিন্তু কিছু আউটলাইন পেয়েছি, তো ভাবলাম আজকে আমি দেই। বাকি খবরটা আমি যদি পাই আমি আশা করি কালকে দেব। তো সেই খবরটা মূলত আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করছেন এবং আজকে তার প্লেনে ওঠার কথা, 12 তারিখে ঢাকায় ফিরবেন। তো তিনি মিটিং করেছেন আমেরিকার বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন তিনি অনেকগুলো মিটিং করেছেন। এর মধ্যে আবার বাংলাদেশে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানেও ডক্টর খলিল উপস্থিত ছিলেন। এই মিটিংয়ের, এই সফরের ডিটেলস আমার পাওয়ার কথা, কিছু আমি আগে আপনাদের পরশুদিন হিন্টস দিয়েছিলাম, কিন্তু আজকে আমি যত রাতই হোক আশা করি পাবো। আমি যতটুকু পেয়েছি সেটা নিয়ে আমি একটু কথা বলবো। যে এই মিটিংগুলোতে মূলত ডক্টর খলিলুর রহমান যে মিটিংয়ে যান, এখানে তাকে প্রচুর প্রশ্ন করা হয় এবং তিনি মোটামুটি এক ধরনের একজন আসামির কাঠগড়া যেভাবে দাঁড়ায় সেভাবেই তিনি এই প্রশ্ন উত্তরগুলো দেন। ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসের নানান কার্যকলাপে বিরক্ত। এখানে খেয়াল রাখবেন যে আমেরিকান যত স্বার্থ, আমেরিকা কিন্তু এই যে বাণিজ্য ঘাটতি কমানোর নামে আমাদের অতিরিক্ত দামে গম গছায় দিছে, এলএনজি যে নিয়ে দেশে হাহাকার চলতেছে, যে এলএনজি 900 টাকায় সিলিন্ডার পাওয়া যেত শেখ হাসিনার আমলে, এখন সেটা 3000 টাকায়ও পাওয়া যায় না। আপনি টাকা নিলেও সেটা পাবেন না। একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে মূলত এই পিটার হাস যে কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করেন, সেই কোম্পানির জানুয়ারি থেকে এলএনজি সাপ্লাই করার কথা ছিল। শেখ হাসিনার সরকার এক একটা এলএনজি কিনতে $9 বা $10 দিয়ে, সেটা এখন 14+ মার্কিন ডলার দাম। তারপরেও এই জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল, পিটার হাসের কোম্পানি সেটা সাপ্লাই দিতে পারেনি। সো দেশে এখন এলএনজির একটা ক্রাইসিস চলতেছে। ডক্টর খলিলের সাথে মানে আলোচনার এক পর্যায়ে ডক্টর খলিল বলেছেন যে আপনারা এই বিষয়গুলো সরাসরি ডক্টর ইউনূসকে কেন বলেন না? তো মার্কিন প্রশাসনের লোকজন বলেছে যে ডক্টর ইউনূসের সাথে কথা বলা যায় না, হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। এবং ট্রাম্প প্রশাসনের লোকজন কিন্তু ডক্টর ইউনূসের সাথে খুব একটা কথা বলেন না। তো যে আলোচনাগুলো হয়েছে, প্রথমত একটা আলোচনা হয়েছে যে গাজায় আপনারা জানেন যে ট্রাম্প একটা প্রস্তাব করেছে যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স সেখানে রিক্রুট করা হবে, জাতিসংঘ শান্তিরক্ষা
বাহিনী যেমন বিভিন্ন দেশে যায়, কনফ্লিক্ট জোনে যায়, সেরকম ট্রাম্প একটা ফোর্স সেখানে ডিপ্লয় করার জন্য প্রপোজ করেছে। সেই ফোর্সটা কার আন্ডারে থাকবে? সেটা কি জাতিসংঘের আন্ডারে থাকবে নাকি সেটা মার্কিন প্রশাসনের আন্ডারে থাকবে, সেটা কিন্তু এখনো ডিসাইডেড না। সেই ফোর্সে পাকিস্তানকে যোগ দেওয়ার জন্য ট্রাম্প অনুরোধ করেছিল, তো বাংলাদেশকেও যোগ দেওয়ার জন্য বলেছে, এবং পাকিস্তান বাংলাদেশকে অনেকখানি প্রভাবিত করেছে। সেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে বাংলাদেশ সেনা সদস্যরা যাবেন। সেই ফোর্সের কাজ কি হবে? স্বভাবতই আইন শৃঙ্খলা রক্ষা কাজ হবে। গাজার যে পুনর্গঠন, সেখানে তারা হেল্প করবে। জনগণের জীবনযাপন স্বাভাবিক করার ব্যাপারে তারা হেল্প করবে। সেখানে যেসব সন্ত্রাসী গোষ্ঠীরা আছে তাদের নিরস্ত্রীকরণে কাজ করবে। একটু খোলামেলাভাবে বললে হলো যে এই বাহিনীটি হামাসের বিরুদ্ধেও কাজ করবে বলে আমরা ধারণা করছি। যদিও এদের টার্মস অফ রেফারেন্স, কর্মপরিধি এগুলো এখনো সবই অস্পষ্ট, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে। সো বাংলাদেশের এই অংশগ্রহণ নিয়ে মুসলিম বিশ্বে কি প্রতিক্রিয়া হবে সেটা এখনো নিশ্চিত না। সুতরাং এই মুহূর্তে একটা বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে, এবং সেখানে বাংলাদেশের পক্ষে ডক্টর খলিল কে এটা বলা হয়েছে, এবং খলিল এটা এগ্রি করেছে যে বাংলাদেশ ফোর্স পাঠাবে। ডক্টর খলিলকে তিনি প্রথম দিন বৃহস্পতিবার মূলত ট্যারিফ কমানোর জন্য আলোচনা করছিলেন। তো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে ট্যারিফ কমানোর সম্ভাবনা খুব কম, বাট দে টুক এ নোট অফ ইট। কিন্তু সেই সময় ডক্টর খলিলের হাতে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, 5146 জনের একটা লিস্ট। এই বাঙালিরা বর্তমানে আমেরিকায় অবৈধভাবে অবস্থান করছে, এবং এদের খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই তালিকাটি ডক্টর খলিলের কাছে দেওয়া হয়েছে। ডক্টর খলিলের সাথে মূলত 12টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা অংশ যে এই যে সেন্ট মার্টিন নিয়ে আমরা অনেক কথা শুনেছি। সেন্ট মার্টিনের একটা অংশ যেটা 0.5 কিলোমিটারের চেয়ে একটু বেশি, সেইটা আমেরিকাকে ব্যবহারের জন্য দেয়া হবে। এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে সেন্ট মার্টিনের একটা অংশ থাকবে রেস্ট্রিক্টেড জোন, যেখানে সাধারণ মানুষ যেতে পারবে না। ধারণা করা হচ্ছে সেই অংশটাই আমেরিকানদের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে যে নির্বাচনটা হবে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা কি ফর্মে হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রেস উইং এর সুবাদে কিংবা আমেরিকান যে বাংলাদেশ এম্বাসি আছে সেটার সুবাদে একটা প্রেস রিলিজ আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে প্রেস রিলিজে যে কন্টেন্টগুলো আছে সেটা আমাদের এরশাদের স্বৈরাচারী প্রেস নোটের কথা মনে করিয়ে দেয়। ডক্টর খলিলের সাথে কি আলোচনা হয়েছে, তিনি কি কি ফেস করেছেন, তার অধিকাংশ বিষয়ের কোনো রিফ্লেকশন নাই, বরং মন গড়া তথ্যে ভরপুর ওই প্রেস রিলিজ। তো ওই প্রেস রিলিজকে আমরা অবিশ্বাস করতে পারি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আবারও প্রেসার করা হয়েছে, এবং এই যে নবনিযুক্ত রাষ্ট্রদূত উনি বাংলাদেশে পথে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছেও গেছেন কিংবা যাবেন। তিনি বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন। নির্বাচন হবে কি না এটা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে, এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদও নিশ্চিত না নির্বাচন হবে কি হবে না। আমি যখন এই প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছি, আমাকে বলা হয়েছে নির্বাচন করার ব্যাপারে যেমন একটা প্রেশার আছে, আবার সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারেও একটা প্রেশার আছে। যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে একটা পক্ষ চাইছে যে কোনোভাবেই নির্বাচন করে ফেলা হোক, এই পক্ষটা হয়তো 30%, আর 70% চাইছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। সেই অনিশ্চয়তার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন, এবং এছাড়াও আরো কিছু তৎপরতার কথা আমরা শুনছি যে যেহেতু ডক্টর ইউনূস ফেল করছে এই সরকার চালাতে, এবং সে আওয়ামী লীগকে নিয়ে বা ইনক্লুসিভ নির্বাচন করতে চাইছে না, সুতরাং আন্তর্জাতিক একটা মহল এখন চাইছে ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে, এবং ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটা নিয়ে এখন বাংলাদেশে কাজ চলছে।
কয়েকজনকে প্রধান উপদেষ্টা হবার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা রাজি হয়নি। এখন একজন অনেক সিনিয়র একজন বুদ্ধিজীবী অর্থনীতিবিদ তার কথা শোনা যাচ্ছে। আর অনেকেই বলছেন যে ডক্টর খলিল প্রধান উপদেষ্টা হবেন। তো ডক্টর খলিল এই বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি হয়তো পুনর্গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে থাকবেন এবং সেই উপদেষ্টা পরিষদে আরো কারা কারা থাকবেন সেগুলো নিয়েও বাংলাদেশে কাজ চলছে। তবে প্রধান উপদেষ্টা হয়তো অন্য কেউ হবে। ডক্টর হোসেইন জিল্লুরের নাম শোনা গিয়েছিল, কিন্তু ডক্টর হোসেইন জিল্লুরের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দলের সুস্পষ্ট আপত্তি থাকায় তার নামটিও বাদ গেছে। সো এখন ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটি নিয়ে একদিকে যেমন তৎপরতা চলছে, আবার যে কোনোভাবেই হোক একটা নির্বাচন করবার জন্য ডক্টর ইউনূসদের পক্ষ থেকে আরেকটা তৎপরতা চলছে। তো সেই অবস্থায় আমরা এখনো সে অনিশ্চয়তায় দুলছি এবং আমাদের দেখতে হবে যে আলটিমেটলি কোন দিকে বাংলাদেশ যায়। এর মধ্যে আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি তার উত্তরবঙ্গে একটা সফরসূচি ঘোষণা করেছিলেন এবং মৌলানা ভাসানীর কবরে যেতে চেয়েছিলেন, রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করতে যেতে চেয়েছিলেন। এরকম তার কয়েকটা প্রোগ্রাম ছিল, কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তিনি এই কর্মসূচিটা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন কেন তারেক রহমানকে এই সফর বাতিল করবার জন্য অনুরোধ করলো সেটি খোঁজ নিয়ে আমরা জানলাম যে একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানিয়েছে। তারা বলেছে যে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে যেভাবে সরকারি প্রোটোকল দেয়া হচ্ছে সেটি নির্বাচনের লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে অন্তরায়, এবং পুরা সরকারি মেকানিজম এসএসএফ সব তারেক রহমানকে সার্ভিস দিচ্ছে এবং সেই রাজনৈতিক দলটি মনে করছে যে ইট ইজ নট ফেয়ার। তো তারা তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিএনপি তারেক রহমানকে অনুরোধ করেছে এই সফর বাতিল করবার জন্য, এবং সারপ্রাইজিংলি তারেক রহমান তার সফর বাতিল করেছেন। সো এইটা নিয়েও বিএনপির ভেতরে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে, এবং এটা যেহেতু নির্বাচনী সফর ছিল না সেহেতু তারেক রহমান এই সফরে যেতে পারতেন বলে অনেকে মনে করেন। প্রিয় বন্ধুরা, রাজনীতি একদম মানে ক্লাইম্যাক্সের খুব কাছাকাছি চলে আসছে। সো লেটস ওয়েট অ্যান্ড সি, উই মে হ্যাভ সাম গুড নিউজ।